আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা, দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড ছোড়ায় বিএসএফ এর দুঃখ প্রকাশ, সতর্ক অবস্থানে বিজিবি। ভোট এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকবে, জিয়াউর রহমানের দর্শন নিয়ে আলোচনায় বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের পদযাত্রা, ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান। এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্দোলনে হুঁশিয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার, শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। আম গাছ কাটা নিয়ে কালীগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া প্রতিবাদের মুখে পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ভারত। এর আগে সকালে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয়দের আম গাছ কাটার অভিযোগে সীমান্তে জড়ো হয় এলাকাবাসী। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি চৌকা কিরণগঞ্জ সীমান্তে দ্রুত অবস্থান নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও জনগণকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বিকেল 4:30টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা কড়া প্রতিবাদ জানায় বিজিবি। নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নিবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি। ভোট এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দেশে গণতন্ত্র সুরক্ষা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, সৈনিক, রাজনীতিক বা রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান সফল হয়ে যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করতে পারলে দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, যখনই জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন বলেই তার প্রতিষ্ঠিত দল বিএনপি এখনো জনপ্রিয় বলে দাবি করেন তারেক রহমান। ঠিক একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান, যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারী সংগঠন ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের আন্ডারগ্রাউন্ড রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা পালনকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে।
দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় ফ্যাসিস্ট বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর বিশাল মিছিল নিয়ে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে থাকবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা বিনষ্ট হয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদলকে নিয়ে যে প্রপাগান্ডা চলে, যে ধরনের অপপ্রচার মিথ্যাচার চালানো হয়, সেই বিষয়ে আপনারা সর্বদা সজাগ থাকবেন। ছাত্রলীগের অপকর্মের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তদন্ত প্রতিবেদন না দেয় ক্ষোভ জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, অপকর্ম তুলে ধরে দ্রুত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে। আপনারা যত দেরি করবেন তত এই ফেসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একীকৃত দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। সমাবেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আওয়ামী দোসরদের নির্মূল না করা গেলে নষ্ট হবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বেশ কিছু পণ্য সেবার উপর নতুন করে ভ্যাট এবং শুল্ক আরোপের ফলে দরিদ্র সাধারণ মানুষের জীবনধারণ অসহনীয় হয়ে পড়ার আশঙ্কা করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে অপরিণামদর্শী এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরোক্ষ কর না বাড়িয়ে সরকারি খরচ কমানো ও বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের তাগিদ দেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, পতিত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, বেকারত্ব বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দরিদ্র ও সাধারণ মানুষ এমনিতেই চাপের মুখে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের শতাধিক পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ এবং কর অব্যাহতির সিদ্ধান্ত। বিএনপি বলছে, এতে আরো দুর্দশা বাড়বে দরিদ্র ও সাধারণ মানুষের। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ ও মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। পরোক্ষ কর না বাড়ানো, সরকারি খরচ কমানো, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখা সহ চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কিছু উপায়ও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। উচিত ছিল একটা অল্টারনেটিভ গুলো, যে অপশনগুলো, অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা, ওগুলোর মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করা যেত, যেটা আমরা সাজেস্ট করেছি এখানে। বিগত সরকারের লুটপাটের যে বাজেট, সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা, এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায়, একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এর ফলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়বে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও আর্থিক খাত সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে অভিযোগ করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সরকার অবিবেচকের মতো শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আগারগাঁওয়ে বিআইসিসিতে সেমিনারে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। এ সময় প্রত্যক্ষ পরোক্ষ কর আদায়ে এনবিআরকে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। রিপোর্ট শরফুল আলমের। দেড় দশকের অর্থনীতির ক্ষয়ক্ষতি, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে বেশ কয়েকটি খাতে দ্রুত আর্থিক সংস্কারের সুপারিশ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যে সরকারের অর্থনৈতিক তথ্য উপাত্তকে আমরা এত সমালোচনা করেছি, অথচ এই সরকার এসে এখন পর্যন্ত একটি সংশোধিত বাজেট আমাদের কাছে দেয়নি। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাব। বর্তমানে বছরে 4% হতে পারে, যদি 4% হয় সেটাও খুব ভালো অর্জন হবে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। এই আগামী অর্থ বছর 26-এর বাজেট 8 লক্ষ কোটি টাকা বেশি বাজেট করার সুযোগ নাই। রেভিনিউর ক্ষেত্রেও 5,42,000 কোটি টাকার মতো আমরা লক্ষ্য নির্ধারণ করতে পারি। একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় পার হচ্ছে জানিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন তারা। I am as old as I look. আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। I am facing one of the most difficult years in my life. But our businesses are feeling stress. We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. Direct এবং indirect taxes এই combinationটা শুধু only direct taxের উপরে depend করাটা maybe for a mature economy is very good. But for an unregulated market like ours, the indirect taxes are critically important. Enforcement is very, very important. টিসিবির সাশ্রয়ী দামের পণ্যে দর কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে বলেও অনুষ্ঠানে জানান বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাংবিধানিক স্বীকৃতি না দিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিবাদ সমাবেশে তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার যদি ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে গত 16 জানুয়ারি এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এই সমাবেশ। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই মনে করিয়ে দেয়। এই আক্রমণের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা আমাদেরকে সবসময় পৃথক করে রাখতে চায়, বিচ্ছিন্ন করে রাখতে চায়। শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে, ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করবে না। আগুনে ঘি ঢাললে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত জুলাই বিপ্লব সরকার যদি ফ্যাসিবাদী আচরণ করে, তাহলে আবারও গণ অভ্যুত্থানে নামবে ছাত্র জনতা। 15 বছর ধরে যে শাসন এবং কর্তৃত্ববাদের চেহারা তা এই সরকারের মধ্যে দিয়ে বসেছে। আপনারা যদি এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত যোগানো বন্ধ না করেন, তাহলে আপনাদেরও পরিণতি স্বৈরাচার হাসিনা সরকারের থেকে ভিন্ন কিছু হবে না। এ সময় কাদের প্ররোচনায় পাঠ্য বই থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, সরকারকে এর জবাব দিতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবাইদা নাসরিন। আমাদের অবস্থান স্পষ্ট, শুধুমাত্র এই গ্রেপ্তার করা নয়, বিচার করা নয়, সঙ্গে সঙ্গে
সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী হিসাবে দিতেই হবে এবং অচিরে আমরা সবাই দেখে যেতে চাই এই গ্রাফিতি পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। অন্যতম জায়গা ছিল। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের আহ্বান জানিয়েছে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস এনডিজে। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ও কর্মরত সামরিক সদস্যদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের নেতারা বলেন 2009 সাল থেকে 2024 সালের মধ্যে বহু সামরিক সদস্য অন্যায়ভাবে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোর্ট মার্শালের শিকার হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। কমিশনের বিচার বিভাগ, মানবাধিকার বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন অন্যায়ভাবে বরখাস্তকৃতদের ঘটনা তদন্ত করে নিরপরাধ সেনা সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সভায় ভুক্তভোগী সেনা সদস্য, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। 11 আসা পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তো রক্ষা করবেনই, কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। সেটা ধ্বংস করেছে 11 কিছু উচ্চাভিলাষী জেনারেল। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আগামী 6 মাসের মধ্যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি জানান, পুঁজিবাজারের প্রযুক্তিগত উন্নয়ন ও পলিসি পরিবর্তনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে। তরিক ইসলামের রিপোর্ট। পুঁজিবাজারের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ডিএসসি চেয়ারম্যানের সাথে আলোচনা করতে রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে টক উইথ মমিনুল ইসলাম আয়োজন করে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMGF। আমাদের প্রসেসগত কিছু এখনো পর্যন্ত সীমাবদ্ধতা আছে। এ সময় চেয়ারম্যান জানান, কোনো চাপে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ। নীতিগত পরিবর্তনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। যে কোনো সংস্কারই নিষ্ফল হয়ে যাবে যদি আমরা বিনিয়োগকারীদের আস্থা ধরে না রাখতে পারি ইন দ্য মিন টাইম। সেই জন্য শর্ট টার্মে কি কি করা উচিত, একটা হচ্ছে যে ট্যাক্সে কি ধরনের একটা বেনিফিটস ও ফিসক্যাল পলিসির জায়গায় কি করা উচিত, দ্বিতীয়ত খুব দ্রুত কিছু ভালো শেয়ার আমরা কিভাবে মার্কেটে আনতে পারি। বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ চলছে বলেও জানান ডিএসসি চেয়ারম্যান। আগামী 3 মাসের মধ্যে দেখবেন যে এগুলো ফলাফলও পাওয়া যাচ্ছে। আমরা মাল্টিন্যাশনালগুলোর সাথে কথা বলছি, রেগুলেটরের পক্ষ থেকে, স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, যে হাউ ক্যান উই ব্রিং ইউ টু দ্য মার্কেট। জোর করে আনলে যেটার আবার অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সেক্ষেত্রে ওনাদেরকে আগ্রহী করার জন্য ওনাদের বাধাগুলো কি কি আছে, বিএপিএলসির সাথে আমরা কথা বলছি। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় বিশেষ নীতি প্রণয়নের কথাও জানান চেয়ারম্যান মমিনুল ইসলাম। আমরা পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো এবং এর জন্য যা যা করার আমরা করার চেষ্টা করছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে 20 বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি করেছে ইরান। শপথ নেওয়ার পর প্রথম রাশিয়া সফরে এসে এই চুক্তি সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াবে দুদেশ। চুক্তি সই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শুধু নিরাপত্তা খাতই নয়, এর মাধ্যমে দেশ দুটি নিজেদের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াবে। এছাড়া এখন থেকে ক্রেমলিন ও তেহরান নিজেদের মধ্যে আর্থিক লেনদেন ডলারের পরিবর্তে নিজ নিজ মুদ্রায় করবে বলেও জানানো হয়। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। নেপালকে 5 উইকেটে হারিয়ে মালয়েশিয়ায় জয় দিয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। মাত্র 53 রানে টার্গেটে নেমে দলের 11 রানে সুবর্ণা, ফাহমিদা এবং জুয়ারিয়ার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত 40 বল হাতে রেখে 5 উইকেটে 53 রান তুলে জয় পায় জুনিয়র টাইগার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ 16 রান করেন সাদিয়া ইসলাম, অধিনায়ক সুমাইয়া আক্তার করেন 12 রান। এর আগে মালয়েশিয়ার বাঙ্গি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
সোমেয়াদের স্পিনে কুপোকাত হয় নেপালিজরা। মাত্র 52 রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রভিন। সীমানা কেসির ব্যাট থেকে আসে 10 রান। বাংলাদেশি বোলারদের মধ্যে জানাতুল মাওয়া 11 রান, 2টি এবং 1টি করে উইকেট তুলে নেন নিশি, ছোঁয়া ও আনিসা। নেপালের 5 জন ব্যাটার রান আউট হন। রহমতগঞ্জকে একমাত্র গোলে হারিয়ে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্থানটা আরও মজবুত করল ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে খেলার শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে দুদল। সমান সুযোগ পেলেও প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আকাশী হলুদ শিবির। খেলার 68 মিনিটে শাকিল হোসেনের গোলে লিড নেয় তারা। তবে পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। বারবার হানা দেয় আবাহনীর সীমানে, কিন্তু সাফল্য পায়নি। এই জয়ে লিগের 8 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল জায়ান্ট আবাহনী। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল রহমতগঞ্জ। ঠিক যেই জায়গায় দাঁড়িয়েছিলেন যদি রিসিভ করে। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা। দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া। সাউন্ড গ্রেনেড ছোড়ায় বিএসএফ এর দুঃখ প্রকাশ। সতর্ক অবস্থানে বিজেপি। ভোট এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকবে। জিয়াউর রহমানের দর্শন নিয়ে আলোচনায় বললেন তারেক রহমান। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের পদযাত্রা। ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান। এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার। শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।